আমাদের রাজ্যের পুলিশ প্রশাসনের বীরত্বের সত্যি কোনো তুলনা হয় না। এই পুলিশকে আমরা দেখেছিলাম শিক্ষকদের পেট লক্ষ্য করে লাথি মারতে। আমরা দেখেছিলাম শিক্ষকদের উপরে কিভাবে প্রবল বিক্রমে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন। আজও তার একটা নমুনা আমরা দেখেছি। চাকরিহারা শিক্ষকরা একটা মিছিল করবার সিদ্ধান্ত নিয়েছিল আজ, আর তার পরিপ্রেক্ষিতে কি সক্রিয় আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন। খুঁজে খুঁজে কোথায় রয়েছে, কোথায় তারা জমায়েত হতে পারে, একেবারে খুঁজে খুঁজে বের করে এনে তাদের ধরপাকড় করা হয়েছে, তাদের জামার কলার ধরে টেনে আনা হয়েছে। অসাধারণ বীরত্বের পরিচয় দিয়েছে আমাদের রাজ্যের পুলিশ। আর সিভিক পুলিশ, তাদের তো গুণের কোনো সীমা পরিসীমা নেই। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আচরণ করছে। চিপস চুরি করবার অপরাধে একটা বাচ্চা ছেলের উপরে নিপীড়ন নামিয়ে আনে, তারপর সেই বাচ্চা ছেলেটা আত্মহত্যা করে। অসাধারণ সমস্ত কাহিনী তৈরি করছে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন। এই পুলিশ, এই বীর পুঙ্গব মহাবীর পুলিশ যখন রাজ্যের শাসক দলের কেউ তাদের মা, তাদের স্ত্রী, এদের নিয়ে চূড়ান্ত অপমানকর অশ্লীল কথা বলে, চুপচাপ শুনে যায়, কোনো প্রতিবাদ করতে পারে না। আমরা তো এর আগেও দেখেছিলাম বীরভূমে সেই দুর্দণ্ড প্রতাপ অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছিলেন। মাত্র 1 ঘন্টা সময় নির্ধারণ করে দিয়েছিলেন তিনি। বলেছিলেন 1 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট না করতে পারেন আমি নিজে ঢুকিয়ে যাব, বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দেব। অসাধারণ অমৃত ভাষণ নিক্ষেপ করেছেন গতকাল অনুব্রত মণ্ডল। গতকাল বা এর মধ্যে কোথাও একটা ভিডিও ভাইরাল হয়েছে, অসাধারণ। বীরভূমের আইসিকে যে ভাষায় তিনি গালাগালি দিচ্ছেন, তুলনা হয় না। মা, স্ত্রী সবাইকে একেবারে যাকে বলে গোষ্ঠী উদ্ধার করে দিয়েছেন। তারপরেও পুলিশ প্রশাসন কিচ্ছু করেনি। আজকে শুনছিলাম দলের পক্ষ থেকে নাকি বলা হয়েছে যে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে, তা না হলে শোকজ করা হবে। আমাদের প্রশ্ন, এইরকম একটা ভয়ঙ্কর অপরাধ করবার পরেও পার পেয়ে যাবেন আমাদের রাজ্যের যে সমস্ত মানুষজন রয়েছেন যাদের এখনো গায়ের চামড়া মানুষের চামড়া রয়েছে, তারা চুপ করে থাকছেন, তারা দেখে যাচ্ছেন, কিচ্ছু বলছেন না। যে ভাষায় গালাগালি কালকে দিয়েছে, এবং আমাদের ধারণা এই ফোন আলাপটা আমরা শুনছিলাম, তাতে আমার মনে হচ্ছিল যে অনুব্রত মণ্ডল তখন প্রকৃতিস্থ ছিলেন না। তার কথা জড়িয়ে যাচ্ছে রাত বিরেতে একজন আইসিকে, থানার আইসিকে ফোন করে তার মা, স্ত্রীর নাম করে চূড়ান্ত গালাগালি দিচ্ছেন। অসাধারণ সংস্কৃতি। আমাদের রাজ্যের কিছু কিছু তথাকথিত প্রগতিশীল লোকজনও আছেন। একসময় কি সব পরিবর্তন, বিপ্লব টিপ্লবের কথা বলতেন, এখন আমাদের রাজ্যের যিনি শাসক নেত্রী তার আঁচলের নিচে দাঁড়িয়ে ভাবেন যে ফ্যাসিবাদকে রুখতে হবে। ওই সমস্ত ন্যাকা বিপ্লবীরা শুনে দেখতে পারেন যে ফ্যাসিবাদের আনবার জন্য বা ফ্যাসিস্ট আচরণ করবার জন্য যে লুম্পেন সংস্কৃতি তৈরি করতে হয়, আমাদের শাসক দলের সাথে সেই লুম্পেনরা রয়েছে। অনুব্রত মণ্ডলের ভাষা সেই লুম্পেন ইতরদের ভাষা। সেই ইতররা ফ্যাসিবাদ আটকাবে এই ভ্রমে যারা থাকবেন, তাদের জন্য করুণা ছাড়া কিচ্ছু দেওয়ার নেই। কিন্তু ওই যে বললাম, কিছু কিছু মানুষ এই ধরনের বিভ্রান্তি তৈরি করবেন। ওদিকে যদি গদি মিডিয়া হয়, এদিকে তো রয়েছেন দিদি মিডিয়া, শাসকের পক্ষে, শাসকের সঙ্গে থাকবার জন্য। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি যে অন্যায় করা হচ্ছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। শাসকের পক্ষে ধামা ধরে কিছু নেমে পড়েছেন কিছু ইউটিউবার, কিছু মিডিয়া। এ রাজ্যের দিদির পক্ষ ধরে তারা নানা ধরনের সুর গাইতে শুরু করেছেন। আর এই অনুব্রত মণ্ডল, এই নোংরা ইতর, তিনি যে ভঙ্গিতে কথা বলছেন, তারপরেও রাজ্য জুড়ে ধিক্কার ধ্বনি উঠছে না। কেউ প্রতিবাদ করতে পারছেন না, বলতে পারছেন না যে একটা সভ্য সমাজে
কর্তব্যরত একজন অফিসারকে এই ভাষাতে গালাগালি দেওয়া যায় না, তারপরে সে পদে থাকতে পারে না। গোটা রাজ্য জুড়েই তো এই প্রতিবাদটা হওয়া উচিত ছিল। কোথায়? কেউ নেই, কেউ কিছু বলছেন না। অসাধারণ সংস্কৃতি আমাদের রাজ্যে চলছে, আমরা তার নমুনা পেশ করব। আমি সবটা দেখাতে পারবো না, কিছুটা দেখাবো, এবং আজকে যারা আমার আলোচনায় এসেছেন তাদের কাছে জানতে চাইবো। মূলত জানতে চাওয়াটাই তো কাজ, জানতে চাইবো যে কোথায় চলেছি আমরা। একটু শুনে নিন অমৃত ভাষণের কিছু অংশ, যদিও সবটা শোনাতে পারবো না, বিপ দিতে হচ্ছে, কারণ অসভ্য ইত্রামি তো আর আমরা করতে পারি না, আমাদের কিছু বাধ্যবাধকতা থাকে, ফলে সেই ভাষাগুলোকে বিপ দিয়ে যতটা সম্ভব একটু শুনুন, অনুমান করতে পারবেন কি ভাষায় রাজ্যের একজন নেতা, শাসক দলের আশীর্বাদ পুষ্ট, যাকে আমাদের রাজ্যের নেত্রী বলেছিলেন বাঘ, বীরভূমের বাঘ, সেই বাঘের ভাষা শুনুন। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। না, আপনি কি বলছেন? আমি অনুব্রত মন্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমার কাছে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে ইচ্ছা হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, এই পশু ডেপুটেশন ডেট কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। দেখ রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। এসবিআই ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গিয়েছে রে তোর বউ, তোর হয়ে গেছিল। রাস্তা করে ধর, রাস্তা কর। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার, আমি উপর মন্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখো না আমি। এ আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এ কাজলের গু খায়, তাই রে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পশু ডেপুটেশনের রেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, অসাধারণ বাংলার সংস্কৃতির নতুন একটা ধারা, এই রাজ্যের শাসক দল একটা নতুন সংস্কৃতির ধারা শুরু করেছে। অসাধারণ, কি ভাষা, ভাষার কোনো তুলনা হয় না। আর পুলিশ আধিকারিক তিনি শুনে যাচ্ছেন। যে কোনো সাধারণ মানুষ, তাদের গায়ে যদি সত্যিকারের মানুষের রক্ত থাকতো না, তাহলে তারপরেই এই নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ছুটে যেত। অন্তত মায়ের, স্ত্রীর সম্মান, এটা যদি একটু ভাবতেন তারা। আসলে আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন এগুলো ভুলে গেছে। তারা
শিক্ষকদের মারতে পারে, গণ আন্দোলন রোকবার জন্য শাসক নেত্রীর কথা শুনে যাবতীয় আচরণ করতে পারে, কিন্তু এক্ষেত্রে যখন মাকে, স্ত্রীকে চূড়ান্ত অপমান করে, প্রতিবাদ করতে পারে না। সেই মনে আছে একটা বাণিজ্যিক ছবির সংলাপ, সেখানে একজন নায়ক বলেছিল যে শহরটা এখন একটা বিচ্ছিরি শব্দ উচ্চারণ করে বলেছিল যে এই শহরটা এখন তাদের শহর হয়ে গেছে। আমাদের তাই মনে হচ্ছে যে কোথায় চলেছি আমরা, কোন সংস্কৃতি। আসুন এই সংস্কৃতিটাকে চেনবার চেষ্টা করি। যখন শিক্ষকরা রাস্তায় পথে প্রতিবাদ করলে তাদের উপরে ভয়ঙ্কর পুলিশি নিপীড়ন নেমে আসে, যখন শিক্ষকের পেট লক্ষ্য করে লাথি মারা হয়, জামার কলার ধরে হিড়ির করে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, শিক্ষিকাদের তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়, তখন এই বীর পুঙ্গবরা রাজ্যের শাসক দলের গালাগালি শুনে, খিস্তি শুনে মাথা নিচু করে চুপ করে থাকে, কিচ্ছু বলে না, কিচ্ছু বলবার মুরদ নেই এদের। আসলে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আলোচনার জন্য আজ যারা আমার সাথে সংযুক্ত হয়েছেন, আসুন পরিচয় করি। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেবাশিস ঘোষ, আমাদের সঙ্গে রয়েছেন দেবশ্রী ভট্টাচার্য, ডক্টর দেবশ্রী ভট্টাচার্য অধ্যাপক, এবং আমাদের সঙ্গে কংগ্রেসের প্রতিনিধি অমিতাভ সিনহা রয়েছেন। আপনাদের সবাইকে আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অমিতাভ বাবুর কাছেই আসি। অমিতাভ বাবু, আপনি একজন একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন, যা শুনছেন, যা দেখছেন, কি মনে হচ্ছে কোন সংস্কৃতি, মানে এটাকে কেন্দ্র করে তো রাজ্যে একটা আলোড়ন পড়া উচিত ছিল। মানে শব্দগুলো আমি শোনাতে পারলাম না যে কি ভাবে বলছে আর কি। দেখুন, আলোড়ন পড়বে নিশ্চয়ই। আজকে কি কি বললো সেটা কিন্তু পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারলাম না, তার কারণ অনেক কিছু কেটে দেওয়া হয়েছে। কেটে দেওয়া হয়েছে, সংবাদ কারণ উচ্চারণ করা যায় না, কিন্তু জানা উচিত মানুষের যে এক্স্যাক্টলি কি কি বলেছে, আপনি সামাজিক গভীরতা বোঝা যায় না। আপনি সামাজিক মাধ্যমে গেলে শুনতে পাবেন। মানে আমি যেটা মনে হলো আমার, বোধহয় অনুব্রত মণ্ডলের কোনো একটা সভা হয়েছিল, তাতে লোকজন হয়েছিল ভালোই, ও পুলিশ আধিকারিক কম রিপোর্ট দিয়েছে, কম হয়েছে বোধহয়, রিপোর্ট দিয়েছে কম, 10-12 হাজার বোধহয় বলেছে। তো তার পরিপ্রেক্ষিতে ফোন করে তাকে বলা হচ্ছে যে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আসবো। তারপরে বলছে ওকে অফিস থেকে বার করে আনার দায়িত্ব আমার, আমাকে একটা ডেপুটেশন বলছে যে তোর স্ত্রীকে তো একবার এসেছিল, স্ত্রী খুব সুন্দরী, আবার একটু নিয়ে আয় আরেকদিন, এটাও বলছে। এটা আমি শুনিনি। তারপরে মানে বলেছে চুলের মুঠি ধরে বার করে এনে তারপরে মারবো, এইগুলো শোনা গেছে। এখন ওর বৌমাকে নিয়ে অনেক গালাগাল যে করেছে সেটা বোঝা যাচ্ছে। মজাটা হচ্ছে যে অনুব্রত মণ্ডলকে প্রথম বললো, আমার মনে আছে 2013 সালে তারা পুলিশের গাড়িতে বোম মারবো বলেছিল, ডিএসপির গাড়ির উপর নাচবো বলেছিল 2017 সালে, এবং তারা প্রায় নিয়মিত তারা গুড় বাতাসা, জল বাতাসা, নানা রকম মুড়ি বাতাসা, নানা রকম দিয়ে পাবলিককে ভয় দেখাবার চেষ্টা করে গেছিল। এই লোকটি মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন কিছু বলা হতো তিনি বলতেন একজন চিফ মিনিস্টার। আমার দুঃখ হয়, একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা একসাথে রাজনীতি করেছি, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বললো ওর ব্রেনে একটু অক্সিজেন কম দেয়, যার জন্য ভুলভাল বলে ফেলে। এই লোকটির সম্পর্কে যখন কোটি 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 টাকার দুর্নীতি, কোটি কোটি টাকা তার এবং তার মেয়ের অ্যাকাউন্টে পাওয়া গেল, এবং তার বডিগার্ড, গাড়ির চালক, সবাইকার অ্যাকাউন্টে পাওয়া গেল, তিহার জেলে কাটিয়ে এলো, তাকে কিন্তু জেলা সভাপতি থেকে সরানো হলো না, সবেমাত্র জেলা সভাপতি থেকে সরিয়েছে, কোর কমিটিতে মেম্বার সরায়নি, পদটাই আর নেই, সরায়নি, পদটা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে একজন মুখ্যমন্ত্রী যিনি সত্যের ন্যায় নীতির একটা দণ্ড হিসাবে নিজেকে প্রমাণ বলতে চাইছেন, আমি সত্যের ধারক এবং বাহক বলে একসময় প্রচার করা হতো, এখন আর করা হয় না, সততার প্রতীক এখন আর হয় না। সেই চিফ মিনিস্টার কোনোদিন ভাবতে পারেন যে তার এই ধরনের কথা বলার পরও তার একজন কর্মীকে সাপোর্ট করছেন? পশ্চিমবাংলার বুকে জ্যোতি বসু বুদ্ধ ভট্টাচার্যের সময় আমরা দেখেছি, কিন্তু পুলিশকে গালাগাল করলে বা মহিলাদের যদি গালাগাল করতে, বিনয় কুমার করেছিলেন, অনিল বসু করেছিলেন, কিন্তু তার পাশে পার্টি যে দাঁড়িয়েছিল এটা আমি মনে করতে পারছি না।
আজকে পুলিশকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে এবং তারপর রাজীব সিনহাকে ফোন করে বলা হয়েছে যে আমি যাচ্ছি, ওকে আমি দেখে নেবো, উত্তম মধ্যম দেবো। তারপরও পুলিশ যদি তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, প্রশাসন যদি তাকে আগামীকালের মধ্যে গ্রেপ্তার না করে, বুঝবো পশ্চিমবাংলার পুরো প্রশাসনের মেরুদণ্ড নেই। আজকে সেই মেরুদণ্ডকে যোগাবার জন্য বাংলার মানুষকে রাস্তায় নেমে আসতে হবে এবং বোলপুর বীরভূমের মানুষকে, তৃণমূলের মধ্যেও যারা এদের মধ্যে কিছুটা হলেও তাদের ন্যূনতম ব্যক্তিত্ব হোক, ন্যূনতম বিচার বিবেচনা আছে, তারা যদি তার পাশে গিয়ে, পুলিশের পাশে গিয়ে না দাঁড়ায়, বলতে হবে বাংলার প্রশাসনটা একদম শেষ হয়ে গেছে এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হয়েছে। আমরা আজকে বিভিন্ন রাজ্য, বিজেপি শাসিত রাজ্য সম্পর্কে বলি, ঘটনা, সেখানে অনেক ঘটনা ঘটছে, কিন্তু আজকে যে ঘটনা ঘটলো ভারতবর্ষের ইতিহাসে বিরলতম হিসাবে চিহ্নিত হবে যদি না আজকে রাত্রের মধ্যে অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার না করা হয়। একদম। আমি 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 শুধু আমি শুধু এইটুকু বলতে পারি যে গ্রেপ্তার করার ব্যাপার নেই, তাকে ক্ষমা চাইতে বলা হয়েছে। তিনি একটা চিঠি লিখেছে, আমি দুঃখিত, ভুল হয়ে গেছে এটা বলে একটা চিঠি লিখেছে এবং তারপরে বোধহয় এফআইআর হয়েছে তো, এফআইআর হয়েছে তো, হ্যাঁ এফআইআর হয়েছে, তার কি ব্যবস্থা, তাকে ক্ষমাও চাইতে বলা হয়েছে, সেই ক্ষমার ভিত্তিতেই বোধহয় সবকিছু নির্ধারণ হয়ে যাবে। আমি দেবশ্রী বাবুর কাছে আসবো। দেবশ্রী বাবু, গোটা বিষয়টা মানে আমি গোটা প্রেক্ষিতটা বুঝতে চাইছি। একদিকে পুলিশের, হ্যাঁ শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, হতে বলুন সবাইকে, নয়েজ আসছে ভীষণ। আচ্ছা ঠিক আছে, আমি নয়েজ আসছে ভীষণ। ওই আচ্ছা। অমিতাভ বাবু একটু মিউট হন প্লিজ, আপনার হ্যাঁ। থেকে বোধহয় আসছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ বেশ, হ্যাঁ, ঠিক আছে। দেবশ্রী বাবু, গোটা প্রেক্ষিতটা মানে বাংলার সংস্কৃতি, বাংলার রাজনৈতিক সংস্কৃতি কোথায় যাচ্ছে? মানে যে পুলিশ অন্য ক্ষেত্রে অতি সক্রিয়, সেই পুলিশ এত বড় একটা ঘটনার পরও চুপ, তিনি চুপচাপ শুনে যাচ্ছেন। এবং রাজীব কুমারের নাম আসছে, বলছে রাজীব কুমার, রাজীবকে ফোন কর, রাজীবকে ফোনে ধরা হচ্ছে, বলছে আপনি এখনো সরালেন না, এরকম। আমাদের সঙ্গে রূপম চট্টোপাধ্যায় সংযুক্ত হয়েছেন, আমি রূপম বাবুকেও আজকের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দেবশ্রী বাবু। হ্যাঁ, শুভ সন্ধ্যা। অ্যাকচুয়ালি শুভ সন্ধ্যা বলতেও কেমন গা রিরি করছে। ঘটনাটা উনি পুলিশকে মানে অকথ্য কুকথ্য ভাষায় একজন পুলিশ অফিসারকে গালাগালি দিয়েছেন, সেটা থেকেও অনেক বেশি বড় কথা যেটা আমার মনে হয়েছে, সকল দ্বন্দ্বমুন্দের কর্তা তো এই নেতারাই এখন। কারণ উনি এই কদিন আগে অবধি জেলে থাকাকালীন অবস্থায় উনি একটা জেলার একটা দলে যারা পশ্চিমবঙ্গের শাসনভার করছে তার সভাপতি ছিলেন এবং এখনো কোর কমিটির একটা অন্যতম মেম্বার। এইরকম একটা মানে মানুষ, মানে আমাদের খারাপ লাগছে যে আমাদের যে দণ্ডমুণ্ডের কর্তা, অর্থাৎ যাদের কথায় পুরো রাজনৈতিক আবহটা মেঘে ঢেকে যায় বা রৌদ্র করোজ্জ্বল হয়, এমন লোক আমাদের রাজনীতি প্রতিনিধিত্ব করছে। এই ধরনের মানুষ আমাদের রাজনৈতিক অভিভাবক, এটা কোথাও ভাবা যায়? এবং দেখুন উনি অনেক অর্থ করেছেন, মানে যা আমি শুনেছি উনি অ্যারেস্ট হওয়ার পরে যে প্রপার্টি, অনেক অর্থ করেছেন, কিন্তু উনি কোন ক্লাসে বিলং করেন সেটা তো এটা আনকাটটা আমি শুনেছি সমাজ মাধ্যম থেকে, আনকাট পুরো এটা করে। এটা নিয়ে কথা বলতে সত্যি আমার গা রিরি করছে। কারণ কোন রাজনৈতিক আবহের মধ্যে আমরা রয়েছি এবং অত্যন্ত দুর্ভাগ্যবশত আমরা রয়েছি, কোন রাজনৈতিক সংস্কৃতিটা পশ্চিমবঙ্গের মাটিতে আরো গভীরভাবে প্রতীত হচ্ছে, এটা শুনে সত্যি মানে আমরা কোন পশ্চিমবঙ্গ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা রেখে যাচ্ছি। যেখানে দেখুন উনি তো ওনার ক্লাসটা চিনিয়ে দিয়েছেন যে উনি কোথাকার, উনি আসলে রাজনৈতিক নেতা নাকি উনি একজন কোট আন কোট একজন অত্যন্ত নিম্নমানের সমাজ বিরোধী, সেটার চেয়ে বড় কথা দেখুন উনি তো বলেছেন কিন্তু যে দল ওনাকে বিলং করেন সেই দল থেকে কোন রকম স্টেপ নেই, শুধু ক্ষমা প্রার্থনা। একজন কর্তব্যরত পুলিশ অফিসারকে অকথ্য কুকথ্য ভাষায় গালিগালাজ কে করছেন? যিনি একটি দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করে বসে আছেন, সভাপতি ছিল একটা জেলার এবং সে কোর কমিটির মেম্বার। ফলে তার কথাটা তো ব্যক্তিগত কথা নয়, তুমি যেটা বলেছেন দলগতভাবে কথা বলেছেন। কারণ ওনার কোন দলীয় মিটিংয়ে কত লোক হয়েছিল বা হয়নি সেই নিয়ে কথা বলেছেন এবং কাউকে ওই পুলিশের যে ভদ্রলোক তার স্ত্রী
তার মা কাউকে বাদ দেয়নি, এবং এইগুলো নিয়ে বলার কিছু থাকে না। কিন্তু আশ্চর্যভাবে দেখুন তার দল কি বলেছে, তার দল বলেছে ক্ষমা চাইতে হবে নইলে আমি শোকজ করব। কি অদ্ভুত একদম। বলুন। তাহলে কোন রাজনৈতিক আবহটা আমরা তৈরি করছি এবং কোন রাজনৈতিক সংস্কৃতিটাকে আমরা প্রথিত করছি পশ্চিমবঙ্গের মাটিতে, যেটা নিয়ে নাকি ভবিষ্যতে সোনার বাংলা হবে? এটা ভাবা যায় কখনো? একজন মানুষ যার কোনো রাজনৈতিক রং নেই, রাজনৈতিক তার একটা মতবাদ থাকতে পারে, নাও থাকতে পারে, এই কথাগুলো কে বলছেন? একটা রাজনৈতিক দলের দণ্ডমুণ্ডের একদম দৌর্দণ্ড প্রতিশালী প্রভাবশালী একজন নেতা, যে দুদিন আগেও ছিলেন একটা দলের আর একটা জেলার সভাপতি এবং বর্তমানে সেই জেলারই কোর কমিটির মেম্বার। সেই ভদ্রলোক এরকম অশ্লীল ভাষায় এরকম কথা বলার পরেও তার দল বলছে যে 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাও শর্তহীন ভাবে, নইলে শোকজ করবো। আরে শোকজটা তো প্রথম করার কথা। শোকজ মানে কি? যে তুমি এগুলো কেন একদম, কি কেন অবস্থায় করেছো? বলতে পারলে? তুমি রাজনৈতিক দলের রিপ্রেজেন্টেটিভ, কিভাবে বলতে পারলে? এত হাউ ডিয়ার ইউ! দেখুন একটা কথা হচ্ছে কি, মুশকিল হচ্ছে কি, আমি একটু অবাক হয়ে যাই যে বীরভূম জেলায় আর কি কোনো ভালো লোক নেই? আমার অনেক জানা লোক আছে যারা তৃণমূলের লোক, যারা অত্যন্ত অন্তপক্ষে তারা এরকম নয়, মানে এত নিম্নমানের নয়, কিন্তু তারা কিন্তু পদে নেই। পদে আছে কারা? যারা এরকম অসভ্য ভাষায় কথা বলতে পারবে, এরকম নোংরা ভাষায় কথা বলতে পারবে, রাজনীতিকে দিনকে দিন কলুষিত করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা অখাদ্য নোংরা জঘন্য রাজনীতিকে রিপ্রেজেন্ট করতে পারবেন। তাদের কি দণ্ডমুণ্ডর কর্তা বানানো হবে? যার অনেক টাকা করেছে, কিভাবে টাকা করলো? দলের তো শোকজ করার আগে প্রথম এইটাও জানা উচিত তোমার এই যোগ্যতা। একটা আমি দেখলাম, ওটা নিশ্চয়ই উনিও দেখেননি, একটা দুঃখ প্রকাশ করে একটা যে চিঠি, যেটা পাবলিক ডোমেইনে ঘুরছে, সেটা যদি ওনার হয়, আমি জানি না ওটা ওনার কিনা, বানানে ভুল, যে একটা বাংলা বানান মানে নিজে করেননি, তার যে পরামর্শদাতা তারও এরকম নলেজ। সেই লোকটা এত কোটি কোটি টাকা করলো কেন? দলের তো প্রথম শোকজটা এইটা হওয়া উচিত ছিল। ফলে ইন্টেলিজেন্স, এইরকম লোকের কাছে রাজনৈতিক ক্ষমতা চলে যাচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে শাসক দল ইচ্ছাকৃতভাবে এদের হাতেই রাজনৈতিক ক্ষমতাটা রেখেছে, রাজনৈতিক ভরকেন্দ্রটা এরাই নিয়ন্ত্রণ করছে। কারণ ওই গণতন্ত্রটা একটা ওপরের একটা কোটিং, অন্তরাত্মাটা হচ্ছে এই ধরনের, তুমি যদি আমার কথা না শোনো, এই ধরনের লোকের পদপিষ্ট হয়ে তোমাকে চলতে হবে। এই যে একটা রাজনৈতিক বার্তা দেওয়া, এই ধরনের লোকগুলোকে আরো এক মোমেন্টের জন্য ক্ষমতায় রাখা, এবং কি যায় আসতো এরকম একটা লোক, যে এরকম একটা রুচি, যেরকম একটা কদর্য মানুষ, বোঝাই গেল তো একজন লোকের যাকে চেনে না, তার মাকে চেনেন না, তার ওয়াইফকে চেনেন কিনা জানি না, তার সম্বন্ধে যে নোংরা রুচিকর মন্তব্য করেছে। এই ধরনের লোক দলের সম্পদ, এই ধরনের লোককে দলে সাস্টেন করা যায় কি? এটা ভেবে দেখার কবে সময় আসবে? কেন আমরা সাধারণ মানুষ বলবো তোমরা রাজনৈতিক দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে আছো, তারা এরকম কদর্য মানুষ? এই প্রশ্নটা আমরা রাস্তাঘাটে যেখানে সেখানে তুলবো না? কিন্তু রাজনৈতিক দল নির্বিকার, কারণ তার হাতে রাজনৈতিক ক্ষমতা আছে, একদম। তার হাতে রাষ্ট্রশক্তি আছে। আমি যদি একটু বেলাইনের কথা বলি, আমি বলি, রূপম বাবু বলে, দেবাশিস বাবু বলে, যারা এরকম বেলাইনের কথাটা বলি, তাদের ইচ্ছা করলেই বিভিন্ন মানে হেনস্থা করা যাবে। কালা আইন, হেনস্থা করা যাবে, কালা আইনে জড়িয়ে ফেলা যাবে। কিন্তু একটা জিনিস, যে একটা কনসায়েন্স বলে তার বস্তু আছে, প্রতিটা মানুষের আছে। এরা যদি আমাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব করার সুযোগ, হয়তো এরা পাবলিক রিপ্রেজেন্টেটিভ না, কিন্তু এটা দলের একটা পোর্টফোলিও হোল্ডার, মানে কি? যে দল আমাদের শাসক দল, যে দল আমাদের পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে, সংবিধানে হাতে ওথ রেখে বিধানসভা গঠন হয়েছে, সেই দলের একজন সভাপতি যে ছিল, এখন কোর কমিটির মেম্বার, সে যদি নিম্ন রুচির কদর্য এরকম একটা মানুষ হতে পারে, তাকে 1 সেকেন্ড কেন স্পেয়ার করা হবে? প্রথম কথাটাই ছিল তুমি দলের বাইরে চলে যাও আজকে থেকে, এবং এক্ষুনি তুমি দলের বাইরে যাও, তারপরে তোমাকে আমরা শোকজ করব। তার জবাব দেবে, সেই জবাবে আমাদের একটা ইনভেস্টিগেশন চালু হবে। মানুষের কাছে কি বার্তা গেল এই কথাটা বলে? ক্ষমা প্রার্থী। আজকে আপনি বলুন তো অনুপম কাঞ্জিলাল, আপনি যদি পুলিশের সাথে এর 100 ভাগের 1 ভাগও খারাপ ভাবে কথা বলতেন, একদম, সে তো আপনার প্রত্যেকদিন আমরা দেখছি যে শিক্ষকরা ডেপুটেশন দিতে গেছে, তাদের লাথি মারা হচ্ছে। জামার এবং পুলিশ অনেক ক্ষেত্রে যেটা সমাজ বিরোধীরা করে থাকে সেরকম কাজও করছে, প্রকাশ্যে লাথি মারছে। কোথাও পুলিশ কন্ডাক্টে বা আইপিসিতে বা এখন বিএনএসে কোথাও এরকম কথা পুলিশের বলা নেই।
পুলিশ রুল বুকে বলা নেই। আর এরকম একটা মানুষ, কদর্য মানুষ, দিনের পর দিন তিনি পুলিশকে বিভিন্ন ভাষায় আক্রমণ করেছে এবং এরকম কদর্য ভাষায় তিনি বলতে পারেন, কিন্তু পুলিশ এখনো সুমোটো কোনো ব্যবস্থা নেয়নি। কারণ কারণ ওই ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতার যেহেতু তার হাতে বা তার দল বা তার নেতা নেত্রীদের হাতে রয়েছে, তাই আমরা কেউ প্রতিবাদ করতে পারবো না, আমরা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারবো না। এ কোন প্রজন্মে রাজনৈতিক আবহের মধ্যে আমরা বাস করছি? কোন রাজনৈতিক আবহ এলো? মানে 2011-তে বলা হয়েছিল তো একটা নতুন বাংলা গড়া হবে। এই নতুন বাংলার উদাহরণ, এত কদর্য, এত নিম্নমানের রাজনৈতিক নেতাকে একটা জেলার সর্বোচ্চ পদে বসিয়ে রাখা হয়েছে। এটা ভাবা যায়, এটা করা যায়। একটা আত্মসমালোচনা, একটা কনসায়েন্স বলে কোনো বস্তু নেই। আমি জানি না, এরপরেও কিন্তু ভোটে জিতবে। ওই যে বলা একদম, হয়, আজ কালকে ভোট হলে করুন, সহজ থাকলে, আর আমার মনে হয় আজকে করলেও জিতবে। একদম। তার এরপর মানে আমরা কোন পৃথিবীটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রেখে যাচ্ছি, সেটা নিয়ে কিন্তু মাথায় হাত দিয়ে আমাদের আজকে বসার দিন। ধন্যবাদ অনুপম বাবু। বেশ, আমি দেবাশিস বাবুর কাছে আসবো। দেবাশিস বাবু, আপনি শুনলেন, আপনি তো ঠিক এই মুহূর্তে আমি যতদূর জানি আপনি নাগরিক সচেতনতা তৈরি করবার একটা প্রয়াস শুরু করেছেন, যে রাজনীতি নিয়ে অন্তত নাগরিকরা তাদের মতো করে অন্তত নাগরিক সত্তাটাকে জাগিয়ে তুলুক, সেই প্রয়াসটা আপনারা করছেন। দেখুন, এরপরে কি কোথাও আলোড়ন পড়লো? মানে মা স্ত্রীর নামে এই ধরনের মানে সবারই তো উচিত একটা প্রতিক্রিয়া জানানোর, কোথাও কি আসছে সেভাবে? মিউট করা আছে বোধহয় আপনার। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম যেটা আপনি শোনালেন, মানে যেটা নিয়ে আমাদের আজকে আলোচনা, সেটা নিয়ে বেশি কথা বলে মানে আমাদের নিজেদের সময় নষ্ট করে বোধহয় কোনো লাভ নেই। যেটা আমার আগের বক্তা বলছিলেন এবং খুব ভালোভাবে আমি শুনছিলাম, উনি ঠিক বলছেন। মানে আমাদের অ্যাকচুয়ালি আমরা খুব দুর্ভাগার মতো হয়ে আছি, এবং বলতে খারাপ লাগছে যে শুধু প্রশাসনের মেরুদণ্ড নেই সেটা নয়, আমাদেরও মেরুদণ্ড নেই বা সেই সাহসটা নেই যে আমরা রুখে দাঁড়াবো। মানে আমরা যে বলছি আমরা মনুষ্য বা মানুষ, এবং এই মানুষের মধ্যে যে অমানুষের এত প্রাধান্য বেড়ে গেছে, বা যারা মানুষের মতো কাজ করে না, তাদেরকে আমরা রোজ সকাল বিকেল আমরা তাদেরকে গুরুত্ব দিচ্ছি, তাদের নিয়ে আলোচনা করছি, তাদের নিয়ে কথা বলছি। আমার আগের বক্তা যিনি কংগ্রেসের তরফ থেকে বলছিলেন, বোধহয় অমিতাভ বাবু, উনি খুব অদ্ভুত ভাবে বললেন। মানে আমি শুনছিলাম, আমি ওনার প্রতি ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। আমার বক্তব্য হচ্ছে উনি এখনো বোধহয় ভাবছেন যে মেরুদণ্ডের প্রশাসন আছে কি নেই। মানে এত কিছুর পর, মানে কয়লা, বালি, পাথর, আবাস, এখন রিসেন্টলি চাকরি চুরিটা চোখের সামনে এসেছে, অভয়া ইস্যুতে এত কিছু হয়েছে, তারপরেও ওনার মনে হচ্ছে যে যদি প্রশাসন থাকেন, উনি নেত্রীর নাম ধরে বোধহয় খুব ভালোভাবে বলছেন যে উনি হয়তো এখনো বিচার করতে পারবেন, ওনারা এখনো সেই ভাবনাতে রয়েছেন। আমি জানি না, অমিতাভ বাবুকে আমি পূর্ণ সম্মান দিয়ে বলছি, ওনার কোনো মানে অন্য জায়গা থেকে কোনো রকম ওদের দায়বদ্ধতা আছে কিনা, কারণ ওনার তো আলটিমেটলি আবার ইন্ডিয়া জোটের এই দলটাই তো সঙ্গী। তো অতএব সেখানে ওনার হয়তো অধীর চৌধুরীর কথা মনে পড়ে যাচ্ছে, মানে যে ভদ্রলোক একা দাঁড়িয়ে মমতা ব্যানার্জির এগেনস্টে কথা বলেছিলেন, তাকে আজকে দল সরিয়ে দিয়েছে একটা জায়গায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয় যে আমাদের, আপনি বলবেন, আমি বলছি যে আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। আমার বক্তব্যটা হচ্ছে যে এখানে আমরা সবাই তুতু মেয়ে করছি। আমরা হয়তো অনুব্রতকে গালি দিচ্ছি, কিন্তু গালিটা অনুব্রতর খাওয়ার কথা নয়। যে অনুব্রতকে যারা তুলে এনেছে, সেই সাধারণ মানুষদেরকে ভাবতে হবে যে কাকে আমরা নেতা করেছি। যে একটু আগে উনি বলছিলেন যে এখনো ভোট হলে হয়তো তৃণমূল জিতবে, কি করে জিতবে? মানে আমরা ভোটটা হতে দিচ্ছি কেন? মানে এই যে আপনি নাগরিক সমাজের কথা বলছেন, আমরা এটাই বারবার বলছি যে আমরাই তো চাইছি যে এরকম একটা দল থাকুক, এবং না হলে অন্য যে দলে আমাদের ভয় করছে যে এটা বাইনারি আছে, অন্য দল চলে আসছে, সে বলবে ধর্ম নিয়ে খেলা করব, সেটা আরেক রকমের খেলা। তাহলে আমাদের তৃতীয় শক্তি কোথায়? মানে এখানে বুঝতে হবে এটা অনুব্রতর জয় নয়, এটা আমাদের পরাজয়। যারা বিরোধী শক্তির হয়ে রয়েছেন, আপনি যেটা প্রথমে বলছিলেন, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে অনেক কথা বলে, অনেক বিপ্লবের কথা বলে, তারাও তো আজকে চুপ। মানে তারাও তো সেইভাবে বিপ্লবটাকে এনেছেন। আজকে এত কিছুর পর আর কি দেখতে হবে, আর কি থাকতে পারে? মানে আমি বলছি যে অনুব্রত মণ্ডল যদি তৃণমূলের সম্পদ হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানে লায়াবিলিটি হচ্ছে তৃণমূল। এটার মধ্যে তো কোনো এদিক ওদিক নেই। আপনি ভাবুন কত বড় অডাসিটি। সে রাজীব কুমারকে বলছে, রাজীব কুমার বলে থেকে বলছে। মানে রাজীব কুমারেরও কোনো আত্মসম্মান আছে বলে আমার মনে হচ্ছে না। মানে চাটুকারিতা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে।
মানে আমি জানি না এখনো কেন ওনাকে গ্রেপ্তার করা হয়নি এবং কোনোদিন গ্রেপ্তার করা হবে কিনা এটাও আমি জানি না। মানে এটাই হচ্ছে আমাদের সব থেকে বেশি খারাপ লাগার জায়গা, দুর্ভাগ্যের জায়গা, অসহায়তার জায়গা। মানে এই জায়গাতে আমি কোনো নেতা নেত্রীকে বলে কিছু হবে না। আমি আবার বলছি অনুপম বাবু, আপনার মাধ্যমে বলছি, আমাদের সাধারণ মানুষকে জেগে উঠতে হবে, সাধারণ মানুষকে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে, প্রতিটা জায়গায় প্রতিবাদ করতে হবে। তৃণমূল দেখলে বলতে হবে, ভাই তোমরা চুরি করো, তোমরা কয়লা চুরি করেছো, বালি চুরি করেছো, পাথর চুরি করেছো, মানুষের চাকরি চুরি করে নিয়েছো, আবাস চুরি করেছো, কি করনি তোমরা? মানে প্রতিটা জায়গায় দুর্নীতি, মানে দুর্নীতি, রাহাজানি, চুরি কি নেই? মানে মানুষের উপকার বলে কোনো বস্তু এখানে হয় না। মানে একটা লক্ষ্মী ভান্ডার দেখানো হয়, তার পিছনে হাজার হাজার গল্প আছে। মানে আমি এই জায়গাটাতে আসতে চাইছি যে সাধারণ মানুষ, আমরা প্রত্যেকে যদি রোজ 100, 200, 500 লোককে বিভিন্ন মাধ্যমে এইটুকু বোঝাতে পারি যে ক্রমশ আমরা তলিয়ে যাচ্ছি। মানে আমি আপনার প্রোগ্রামে বোধহয় বলেছিলাম যে এই দলটা, মানে এই যে বীরভূমের জায়গা থেকেই বলেছিলাম, যে কোনো দুটো জায়গা থেকে আপনি যদি ক্লাস 10-এর কোনো ছেলেকে তোলেন বা 11-12-এর যদি খোঁজার চেষ্টা করেন, দেখবেন দশম মানে মাধ্যমিক পাশ করার পর তারা আর পড়াশুনো করছে না। কেন পড়াশুনো করছে না? তারা ওই বালি পাথর এই সমস্ত ব্যবসাতে ঢুকে যাচ্ছে এবং তাদের ওই বিভিন্ন রকম ওই 3টে ময়ের, যেটা তৃণমূলে খুব চলে আর কি, 3টে ময়ের প্রাধান্যে তাদের পুরো জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আপনি দেখুন, আপনি যদি হিসাব করে দেখেন, মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকের ডিফারেন্সটা হচ্ছে 6 লাখ লোক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি, মানে 6 লাখ মানুষ, 6 লাখ ছাত্র ছাত্রী। তাহলে ভাবুন কোথায় যাচ্ছে, জেনোসাইড তৈরি করে দিচ্ছে তো, মানে যুব সমাজকে শেষ করে দিচ্ছে তো। এবং এটা কিন্তু আমরা শুধু অনুব্রতকে বললে হবে না, আপনি হয়তো খেয়াল করে দেখেননি, এই অনুব্রতর এই যে আজকে আলোচনা সেটা যেমন খারাপ, পাশাপাশি এদের মধ্যে কিন্তু মারাত্মক অন্তর্দ্বন্দ্ব চলছে, ক্ষমতার লড়াই চলছে। বারবার ও কাজল শেখের নাম কথা চেষ্টা করেছিল। মানে এই যে জায়গাটা রয়েছে, আসলে তো এই দলটা একমাত্র ইদার সাধারণ মানুষ এদেরকে সরিয়ে দিতে হবে, সাধারণ মানুষ প্রতিবাদ করে, না হলে এই দলটা নিজেদের মধ্যে খাওয়া খাই করে শেষ হবে এবং মানুষও কিছু সমস্যা, মানুষেরও সমস্যা হবে। এছাড়া কিন্তু কোনো উপায় নেই। এর আগে আপনি বকটুই নিশ্চয়ই ভুলে যাননি এই বীরভূমের ঘটনা, সেটাও ছিল কিন্তু এদের অন্তর্দ্বন্দ্বের একটা কারণ। মানে এখানে বিরোধীদের আসলে জায়গাটা খুব কমে গেছে, বিরোধী স্পেসটা নেই। মানে এখানে বাইনারি তৈরি হয়ে গেছে। বিরোধীরা যতক্ষণ না স্পেস তৈরি করতে পারবে এবং সাধারণ মানুষ যতক্ষণ না এগিয়ে আসবে, আমরা এরকম দিনের পর দিন সন্ধ্যাবেলা আলোচনা করব, কিন্তু সত্যি মাথা চাপড়ানো ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না। একদম। আমি আপনার কথা রেস্তোরি রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসবো। রূপম বাবু, আপনার কাছে আমার প্রশ্ন, গতকাল প্রধানমন্ত্রী এসেছিলেন, তিনি একটা সুর বেঁধে দিয়েছেন এবং তথাকথিত মূলধারার মিডিয়া সেই সুর অনুযায়ী বাইনারি তৈরি করবে। মানে একদিকে কেন্দ্রীয় শাসক বিজেপি এবং এ রাজ্যের শাসক, তাদের মধ্যে একটা লড়াই শুরু করে দিয়েছে। কিন্তু লড়াইটাকে তাই, মানে আমরা তো বারবার দেখেছি এই অনুব্রত মণ্ডল যেভাবে জামিন পেয়ে চলে এলো। আমি আপনাকে বলছি, তথ্যটা দিয়ে দিই, জামিন পেয়েছে তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট বারবার করে বলেছিল উনি কি করেছেন তার বয়ানটা, মানে উনি যে স্বীকারোক্তি দিয়েছে সেটা ইংরেজিতে ট্রান্সলেট করে আমাদের কাছে রাখা হোক। সিবিআই কি বলেছে জানেন? সিবিআই বলছে যে উনি তো একেবারে সাধারণ ভাষায় বলেছে, ওই ভাষাতে ইংরেজিতে ট্রান্সলেট করলে মানেটা পাল্টে যাবে। বারবার এটা বলবার জন্য শেষ পর্যন্ত ব্যতিব্যস্ত হয়, সুপ্রিম কোর্ট জামিন গ্রাহ্য করে দিয়েছে, জামিন দিয়ে দিয়েছে। এই যদি অবস্থা হয় তাহলে সেটিং এর যে বিষয়টা সেটা তো প্রতিষ্ঠিত। এরপরে ওই বাইনারি তথাকথিত মিডিয়া, ওদিকে যদি গদি মিডিয়ার কথা বলি, আমি বারবার এ রাজ্যে বলি, গতকাল থেকে আমি বারবার বলছি, এ রাজ্যে দিদি মিডিয়া তারা যে কোনো ব্যাপারে এ রাজ্যের সরকারকে গাট করবার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এবং কতগুলো ইউটিউব তৈরি হয়েছে যারা একেবারে তৃণমূলের পয়সায় ঠিক এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কলঙ্কিত করবার জন্য নানা প্রক্রিয়া করছে। এবং সেখানে যেটা দেবাশিস বাবু বলছেন, তথাকথিত প্রগতিশ কোট আনকোট কিছু প্রগতিশীল লোকজন রয়েছে, একসময় অনেক বড় বড় কথা বলতো, তারা এখন এই মানে এ রাজ্যের শাসক দলের আঁচলের নিচে দাঁড়িয়ে ফ্যাসিবাদকে রোগবার স্বপ্ন দেখছে। মানে আমি বলছি, এই তো সংস্কৃতি, লুম্পেন সংস্কৃতি, যা ভাষা মা বোন তুলে গালাগালি দিচ্ছে, এই সংস্কৃতি তো ফ্যাসিবাদকে আনে। এদের আশ্রয় করে কি ফ্যাসিবাদ রক্ষা হবে? বলে রাখি যে অনুব্রত মণ্ডলকে দোষ দিয়ে লাভ নেই, কারণ উনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় আস্থাভাজন। এ রাজ্যে যে কজন মানুষকে বুক দিয়ে আগলে রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের অন্যতম হচ্ছে অনুব্রত মণ্ডল।
এবং এবং আমি শুধু অনুব্রত মণ্ডল জানে আমি শুধু এটুকু বলি যে রূপম চট্টোপাধ্যায় সেই মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায় কোন সংস্কৃতি বহন করেন উনি একেবারে প্রত্যক্ষ করেছেন। রাইটার্সে যেতেন মহাকারণে, উনি কোন সংস্কৃতি কি ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন সেটা বোধহয় উনি সবচেয়ে ভালো জানেন। এবং এই যে ভাষা আজকে তিনি ব্যবহার করছেন অনুব্রত মণ্ডল, এ ভাষা কিন্তু ওনার নয়, উনি এটা শিখেছেন দিদির কাছে। আর দিদি রাইটার্স বিল্ডিং এ একদিন ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, উনি একটা মিথ্যে তথ্য প্রচার করছিলেন ওনার হয়ে। তো যখন মিথ্যে তথ্য প্রচার করছিল তখন ওই সময় সদ্য ক্ষমতায় এসছে মমতা বন্দ্যোপাধ্যায়, ফলে কেউ তখন দিদিকে প্রশ্ন করাটা ছেড়ে দিয়েছে এবং ওনাকে ম্যাডাম বলা যাবে না, ওকে দিদি বলতে হবে। আমি সব দিদি দিদি বলতে অভ্যস্ত নই, আমি দাদা দিদিতে বিশ্বাস করি না। আমি মনে করি একজন যদি ক্ষমতায় নির্বাচিত হয়ে আসেন তাকে তার সম্মানটুকু দিতে হবে, কিন্তু তার সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করতে হবে। তিনি রাখি পরাবেন, আমি হাত বাড়িয়ে দেবো, তাকে দিদি বলতে হবে, এই সংস্কৃতিতে আমি বিশ্বাস করি। আমি স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করি। তাই ওনাকে একটা প্রশ্ন করেছিলাম, উনি এটা গালাগাল গালাগালটা এমন আমি ভদ্রলোকের সামনে এটা উচ্চারণ করতে পারবো। তো সেদিনই বুঝেছিলাম উনি কি ভাষায় দল চালাবেন এবং দলের মধ্যে যারা আছে তারা ভবিষ্যতে ক্ষমতা পেয়ে তাদের ভাষা কি হবে তার আন্দাজ আমরা তখনই করতে পারছি। এবার অনুব্রতকে যেহেতু আমি খুব ক্লোজলি চিনি আর কি, কারণ বীরভূমের মাটিটা আমার অনেকটাই দেখা। বীরভূমের মাটি যে অনুব্রতরা দখল করেছে তার পেছনে আছে সুসপুর, নানুর, মুলুকের গণহত্যাকাণ্ড। এই গণহত্যাগুলো যদি সংগঠিত না হতো তাহলে অনুব্রত মণ্ডল এই জায়গায় উঠে আসতে পারত। এবং এগুলো যারা করেছে তার জন্য রামচন্দ্র ডোম, মনসা ঘোষ এরা সব জানে যে তারা কি পাপ করেছে এবং কোথা থেকে এই অকাল কুষ্মাণ্ড, একটা সমাজ বিরোধী, অত্যন্ত নীচ নোংরা একটা লোক অনুব্রত মণ্ডল। যতই মমতার কাছের লোক হোক, তাকে দেখতে আপনারা জানেন তিহার জেলে যখন ছিল এখানকার মমতার একেবারে ডানহাত বাহাত যারা সাংসদ তারা দেখা করতে গিয়েছিল তিহার জেলে। এবং কেন দেখা করতে গিয়েছিলেন? যে উনি একমাত্র পারেন যে কোনো লোককে যে কোনো ভাষায় গালিগালাজ। তাই জন্য উনি তৃণমূলের সম্পদ এবং তৃণমূলকে উনি ওই বামফ্রন্টের মতো চোখের মনির মতো রক্ষা করছে তৃণমূল। এই অনুব্রত মণ্ডলকে উনি এখানে আপনারা আজকে এটা সামনে এসছে বলে বলছেন, তৃণমূলের কিন্তু এটাই ভাষা। কিছুদিন আগে আপনারা পার্লামেন্টে দেখেছেন একটা তর্কাতর্ক হচ্ছিল ওই ওয়াকফ বিল নিয়ে, সেখানে কাচের বোতল ভেঙে কাচ আর কেটে একটা একাকার। ফলে ওইসব সাংসদরাই কিন্তু তৃণমূলে আছে। আপনি জানেন যে এই যে সাকেত গোখলে তার এগেনস্টে একটা 50 লক্ষ টাকার অর্ডার হয়েছে মানে ক্ষতিপূরণ দেওয়ার জন্য এক মহিলার বিরুদ্ধে অসম্মানজনক উক্তি করার জন্য। ফলে এটা কিন্তু তৃণমূলের অভ্যন্তর অনেক দিন থেকে সারা ভারতবর্ষে ধরুন হাই রোডের ওপর প্রকাশ্যে যৌন কর্ম করে, এটা হচ্ছে মধ্যপ্রদেশের এক বিজেপি নেতা, তারপরে তিনি দলে থাকেন এবং তিনি গ্রাহাম স্টোন সহ গ্রাহাম স্টোনকে পুড়িয়ে মেরেছিলেন। তারা জেল থেকে বেরোবার পরে বিজেপি তাকে মালা দিয়ে সম্বর্ধনা জানায়। বিলকিস বানুর হত্যাকারীরা, ধর্ষণকারীরা তারা বেরিয়ে এলে তাদেরকে ফুলের মালা দিয়ে মিষ্টি মুখ করানো। এটা বিজেপি এবং তৃণমূলের সংস্কৃতি, সারা ভারতবর্ষ জুড়ে তৃণমূল বিজেপি কম করে বেড়াচ্ছে। আপনারা তো সবকিছু জানেন না, আমরা কাছ থেকে কতগুলো জিনিস দেখি, ফলে বললে চমকে যাবে। এই অনুব্রতরা কিন্তু তৃণমূলের ঘরে ঘরে আছে এবং তারা কিন্তু এই ধরনের ভাষাই ব্যবহার করে এবং অনুব্রতকে কিছু করার ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় করবে না অনুব্রত মণ্ডলকে দল থেকে সাসপেন্ড করা বা পুলিশ দিয়ে অ্যারেস্ট করা। পুলিশ মন্ত্রী, ওনার পুলিশকে অত্যন্ত নোংরা কুৎসিত ভাষায় গালি করা হচ্ছে, কিন্তু উনি সেটা মাথা পেতে নিচ্ছেন, উনি মাথা বিকিয়ে নিচ্ছেন। ওনার দপ্তরের একজন ইন্সপেক্টর তাকে এরকম ভাবে কুৎসিত গালাগাল দিচ্ছে। অন্য কেউ হলে 1 ঘন্টার মধ্যে তাকে লাথি মেরে জেলে ঢুকিয়ে দিত। যদি পুলিশ মন্ত্রীর কোনো মান সম্মান মর্যাদা বোধ থাকতো, পশ্চিমবাংলার যিনি পুলিশ মন্ত্রী তার মান সম্মান মর্যাদা বোধ সত্যের প্রতি আস্থা এসব কিচ্ছু নেই। এই বলে অনুব্রত সাহস পেয়েছে ডিজিকে নাম ধরে ডেকে এসব করছে। আপনারা হয়তো ভুলে গেছেন এর আগে বীরভূমের এসপি এবং ডিএম কে অনুব্রত মণ্ডল তার অফিসে ডেকে বসিয়ে কিভাবে জেলা চালাতে হবে তার নির্দেশ দিয়েছেন। সেই ছবির ফুটেজ টিভিতে এসছে। মূলধারার টিভি গুলো এগুলো খুব প্রচার করে না, কিন্তু এটা আমরা ছবিতে অনেকেই দেখেছি। ডিএমএসপি ডেকে অনুব্রত মণ্ডল শেখাচ্ছেন কি করে জেলা চালাতে হবে। তো তখনও যিনি চুপ করেছিলেন, বলেছিলেন ওর মাথায় একটু অক্সিজেন কম যায়, কিন্তু ওর হাতে টাকা অনেক বেশি ওর।
মাথায় অক্সিজেনটা কম যায় এটা ঠিক, কিন্তু কোটি কোটি টাকা ওর হাতে উঠে আসে, সেটা ওই বালি, গরু, পাথর ইত্যাদি করে। এবং শুধু তাই নয়, প্রকাশ্যে বিভিন্ন জায়গায় বীরভূমে দেখবেন রাস্তাতে টোল আদায় করা হচ্ছে। হ্যাঁ, এবং সেই যারা টোল আদায় করছে তাদেরও কোনো অফিসিয়াল স্বীকৃতি নেই, যে টোল দিচ্ছেন তিনিও কোনো রিসিপ্ট পাচ্ছেন, যেটা সেটাও জাল রিসিপ্ট, কিন্তু লক্ষ লক্ষ টাকা ওখান থেকে হচ্ছে, এবং সেই টাকা চলে আসছে সরাসরি কালীঘাট। যখন সিবিআই তদন্ত চলছে অনুব্রত মন্ডলের বাড়িতে, ওই অনুব্রতকে ঘিরে, তখন আপনারা দেখেছেন যে কত কোন বছর কোন মাসে কত ট্রাঙ্ক টাকা এসছে, কতগুলো কালো কালো ট্রাঙ্ক আসছে। তার মধ্যে কি থাকতো? তার মধ্যে কি গোবর থাকতো? তার মধ্যে কি ছেঁড়া কাগজ থাকতো? তা না, টাকার বান্ডিল থাকতো। যে টাকার বান্ডিলদের কাছে মাথা বিকিয়ে এখন অনুব্রত মন্ডল কে জেলা সভাপতি করতে বাধ্য হয়েছিল। এই থেকে তিহার থেকে ফেরার পরেও তার কিন্তু পদ লোপ পায়নি। এখন ব্যাপারটা এমন জায়গায় গেছে, গোষ্ঠীদ্বন্দ্ব, এখন কোর কমিটি করে সেই কোর কমিটিরও সদস্য অনুব্রত। কারণ হচ্ছে এই সংস্কৃতি যিনি তৈরি করেছেন, তিনি রাইটার্সের 1911 সালে আমাকে গালাগাল দিচ্ছিলেন, তিনি এই সংস্কৃতিটা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিয়েছেন। এবং পশ্চিমবাংলার মানুষ তার বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথের বাংলা, সেই বাংলার মানুষ এই দলকে ভোট দেয়। এর থেকে দুর্ভাগ্যের কিছু নেই। এবং কেন দেয়, কারা দায়ী, সেটা একটা অন্য বিষয়। কিন্তু এই বাংলায় এরা ভোট পায়, বিজেপি ভোট পায়। এই বিজেপি প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে যৌনকর্ম করে, যারা আপনারা জানেন যে কাঠুয়ার ঘটনার পরে 9 বছরের মেয়েকে ধর্ষণ করে করার পরে তার সমর্থনে বিজেপি মিছিল করে। এবং ওই সেদিন পর্যন্ত সোফিয়া কুরেশিকে তার মা বোন তুলে গালাগাল দিয়েছিল, এই বলে বিজেপি এবং তৃণমূল এই দুটি দলকে কেন মানুষ ভোট দেয়, কেন দেয়, তাদের একটা বিরাট দায় আছে। আজকে অনুব্রত মন্ডল যে ভাষা ব্যবহার করেছেন, এই ভাষা ব্যবহার করার সাহস পেয়েছেন, হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় তাকে জোরালো সমর্থন করবেন, বা তৃণমূলের অনেকেই আছেন বলবেন বেশ করেছে, আমরা ক্ষমতায় আছি, আমরা একটা ইন্সপেক্টরের বাবা, মা, তার বউ, তার মাকে দিয়ে গালাগাল করতে পারবো না। এটা তৃণমূল স্বাভাবিকভাবে দাবি করতে। আমরা তিনবার মানুষ আমাদের ভোট দিয়ে জিতিয়ে এনেছে। কেন জিতিয়ে এনেছে? এই ধরনের গালাগাল যাতে যে কোনো তৃণমূলের লোক যে কোনো পুলিশ অফিসারকে বা যে কোনো স্তরের মানুষকে দিতে পারে। কারণ আপনারা তো এগুলো একটা দেখছেন, যেগুলো খবর হয় না। প্রতিনিয়ত ভারতবর্ষের পশ্চিমবাংলার ভদ্র, সভ্য, প্রতিবাদী মানুষ, ভদ্র, সভ্য, শিক্ষিত মানুষরা তৃণমূলের হাতে প্রতিনিয়ত বিভিন্ন ভাবে লাঞ্ছিত হচ্ছে। এবং আমি দেখেছি যে নিরীহ গালিগালাজ দিচ্ছে, বাবা মা 14 গালিগালাজ দিচ্ছে, যে মাতাল তৃণমূল, সেই মাতাল তৃণমূলের কর্মীকে আমার পাড়াতে তাকে কন্ট্রাক্টারি পাইয়ে দিল। কারণ কি? তিনি একটু প্রকাশ্যে অত্যন্ত কুৎসিত গালাগাল, এই জন্য তাকে রিওয়ার্ড দেওয়া হচ্ছে, তাকে একটা রাস্তার কন্ট্রাক্টারি দেওয়া হলো। এইটা হচ্ছে নিচু তলার ব্যাপার। অনুব্রত ব্যাপারটা অন্য, বুঝতেই পারছেন, ওখানে কোটি কোটি টাকার খেলা আছে।